আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। জুলাইয়ের সেই উত্তাল গণঅভ্যুত্থানের রেশ এখনো কিন্তু আমাদের জনমনে কাটেনি। রাজপথের সেই রক্তক্ষয়ী দিনগুলোর স্মৃতি এখনো কিন্তু তরতাজা। কিন্তু সময়ের সাথে সাথে বিচার আর তদন্তের দাবিগুলো যখন সামনে আসছে, ঠিক তখনই এক অদ্ভুত ধোঁয়াশা তৈরি হয়েছে আমাদের রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে নিহত পুলিশ সদস্যদের তদন্ত প্রক্রিয়া কি সত্যিই এগুচ্ছে? নাকি মাঝপথে এসে থমকে গেল? এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। আজ আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করতে চাই এবং পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের সাম্প্রতিক কিছু পাল্টাপাল্টি বক্তব্যের দিকে নজর দিতে হবে, যা পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে। দেখুন, ঘটনার শুরুটা হয়েছিল গত ২৭শে ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে এক জনসভায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেশ জোর দিয়ে একটি কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন যে জুলাই আন্দোলনে যে সকল পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন তাদের মৃত্যুর বিষয়টি দ্রুত তদন্ত করা হবে এবং এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সরকার নাকি সেই পথেই হাঁটবে। ওনার এই বক্তব্যে জনমনে একটা ধারণা তৈরি হয়েছিল যে হয়তো সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়েছে। কিন্তু আজ সচিবালয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব মুখোমুখি হলেন সাংবাদিকদের, তখন তিনি যা বললেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন এই বিষয়ে তিনি কোনো ধরনের বক্তব্যই নাকি দেননি। এখন প্রশ্ন জাগে, একই সরকারের প্রভাবশালী দুজন ব্যক্তি বা সমমনা রাজনৈতিক শক্তির শীর্ষ নেতাদের মধ্যে এমন তথ্যের অমিল কেন? স্বরাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি অস্বীকার করেন, তখন বুঝতে হবে পর্দার আড়ালে হয়তো বড় কোনো রাজনৈতিক মেরুকরণ চলছে। কিন্তু এই বিতর্কের গভীরে রয়েছে আরো একটি স্পর্শকাতর বিষয়, যা হলো সুরক্ষা অধ্যাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে বারবার এই অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদের কথা মনে করিয়ে দিয়েছেন। এই সনদে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সই করেছে, যেখানে একটি বড় অঙ্গীকার হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে বা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের যে কোনো আইনি বা সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা। অর্থাৎ যারা ফেসিবাদের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল তাদের যেন কোনোভাবেই আইনি হয়রানির শিকার হতে না হয়, সেটি এখন এই সরকারের মূল অগ্রাধিকার। তবে মুদ্রার উল্টো পিঠও আছে এবং মুদ্রার উল্টো পিঠটা আমাদের দেখতে হবে। সরকারি হিসাবে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, আর বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো অনেক বেশি বলে কিন্তু ধারণা করা হয়। সিরাজগঞ্জের এনায়তপুর থানায় যা ঘটেছিল সেই বীভৎসতা আমরা কেউই ভুলিনি। একদিকে ছাত্র জনতার প্রাণের দাবি, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাণহানি। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া পরিচালনা করা সরকারের জন্য আমি মনে করি এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পুলিশ বাহিনী যখন দেখে তাদের সহকর্মীদের মৃত্যুর কোনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না বা রাজনৈতিক কারণে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু তাদের পেশাদারিত্বে এবং মনোবলে বড় ধরনের একটি ধাক্কা লাগে। বর্তমানে রাজধানী সহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা বা সাধারণ আইন শৃঙ্খলার দিকে তাকালে এক ধরনের শৈথল্য নজরে পড়ে। আজকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে যে ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি অনেক কম ছিল। যখনই পুলিশ সদস্যদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়, তখনই কিন্তু মাঠ পর্যায়ে এর প্রভাব পড়তে শুরু করে। সেনাবাহিনী তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এতদিন মাঠে ছিল, কিন্তু সেই মেয়াদের পর তারা যখন ব্যারাকে ফিরতে শুরু করেছে, তখন অভ্যন্তরীণ নিরাপত্তা পুরো দায়িত্বটাই কিন্তু পুলিশের কাঁধে ফিরে আসছে। কিন্তু পুলিশ যদি মনে করে যে তারা নিরাপদ নয় কিংবা তাদের জীবনের বিচার পাওয়ার নিশ্চয়তা নেই, তবে তারা কতটা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে সেই প্রশ্নটি এড়িয়ে যাওয়া কোনোভাবেই কিন্তু কারো পক্ষে
আমি মনে করি সম্ভব নয়। এখানে কিন্তু একটি রাজনৈতিক ঝুঁকির দিকও আছে। কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে এক পক্ষকে সুরক্ষা দিতে গিয়ে অন্য পক্ষের উপর হওয়া সহিংসতাকে একদমই এড়িয়ে যাবে, তবে দীর্ঘমেয়াদে তা দেশের স্থিতিশীলতার জন্য কিন্তু কাল হয়ে দাঁড়াবে। দেখুন, আন্দোলনকারীদের সুরক্ষা দেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ তারা একটি বড় পরিবর্তনের নায়ক। কিন্তু একই সাথে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে যেন কোনো চরম ক্ষোভ দানা না বাঁধে, সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে। মির্জা ফখরুল সাহেব এক কথায় বলছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ঠিক তার উল্টো। এই যে সমন্বয়হীনতা, এটি জনগণের মধ্যে কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনীতির মাঠে এই ধরনের ভেলকিবাজি দীর্ঘস্থায়ী হয় না, বরঞ্চ এটি সরকারের ভাবমূর্তিকেই কিন্তু নানাভাবে সংকটে ফেলে। একটি সরকারকে টিকে থাকতে হলে তিনটি বিষয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হয়: দ্রব্যমূল্য, অর্থনীতি এবং দেশের আইন শৃঙ্খলা। এই তিনটি বিষয়ের যে কোনো একটি যদি বিস্ফোরা হয়ে দাঁড়ায়, তবে সেই সরকারের পথ চলা আমার মনে হয় কঠিন হয়ে পড়ে। জুলাইয়ের সেই জাতীয় সনদ বা সুরক্ষা অধ্যাদেশকে ঢাল হিসাবে ব্যবহার করে যদি প্রকৃত অপরাধীদের ছাড় দেওয়া হয়, কিংবা তদন্ত প্রক্রিয়াকে পুরোপুরি ফাইলবন্দি করে রাখা হয়, তবে সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। পুলিশ বাহিনীকে যদি পুরোপুরি আস্থায় নেওয়া না যায়, তবে সামনের দিনগুলোতে যখন বড় কোনো রাজনৈতিক অস্থিরতা আসবে, তখন সরকার কাকে দিয়ে পরিস্থিতি সামাল দেবে, এই প্রশ্নটা কিন্তু বর্তমান সময়ে সবার আগে সামনে চলে আসে। এখন পুলিশের যে তদন্ত, এটি নিয়ে একই রাজনৈতিক দলের দুই শীর্ষ ব্যক্তির মন্তব্যের মধ্যে যে সমন্বয়হীনতা, সেটা কিন্তু আমরা জেনেছি। এখন পর্দার আড়ালে কি ঘটছে, এই বিষয়ে কিছুটা হলেও আমাদের অভিজ্ঞতা বা আমাদের যে আইডিয়া রয়েছে সেটি শেয়ার করা প্রয়োজন। প্রথমত দেখুন, যারা জুলাই আন্দোলনে সবথেকে বেশি সামনের সারিতে অবস্থান করেছে, বা যারা দাবি করে যে জুলাই আন্দোলন তাদের দ্বারাই হয়েছে, সেই পক্ষটি হচ্ছে জামাতে ইসলাম, এবং তাদের সাথে জড়িত আছে এনসিপি। এবং এই দুটি শক্তি কিন্তু বর্তমান সময়ে এই যে সরকার ব্যবস্থা রয়েছে তার বিরোধী দলে অবস্থান করছে। এবং যখন থেকেই পুলিশ হত্যার বিচারের তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার গুঞ্জন শুরু হয়েছে, বা মির্জা ফখরুল ইসলাম সাহেব যখন এই প্রসঙ্গটি টেনে এনেছেন, তখন থেকে কিন্তু আমরা দেখেছি এই দুটি শক্তি চরমভাবে কিন্তু এটির বিরোধিতা করে আসছিল বিভিন্নভাবে। এখন পর্দার আড়ালে যেটি হচ্ছে, প্রথমত এই দুটি রাজনৈতিক শক্তি কোনোভাবেই চায় না এই তদন্ত হোক। আমরা এই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছি। এমনকি আরেকটি ৫ আগস্ট ঘটানোর মতো মন্তব্যও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসতে দেখেছি। তাহলে কি বর্তমান এই সরকার বা বিএনপি সরকার এই তদন্ত করতে গিয়ে এই দুটি রাজনৈতিক শক্তির ব্যাপক আক্রমণের মুখে এই তদন্ত পিছিয়ে দিচ্ছে? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? আর সমন্বয়হীনতার যে কথা বললাম, দেখুন, বিগত দিন যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখন তাদের মধ্যেও কিন্তু এরকম শীর্ষ পর্যায়ে সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করেছি। তাদের পরিণতি কি হয়েছে? সমন্বয়হীনতার পরিণতি সবসময় কিন্তু একটি সরকারের জন্য খারাপই হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নানাভাবে বিতর্কিত হয়েছে। এখন সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকে ফাইল আকারে ঘুরে বেড়াচ্ছে। এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারও যে খুব একটা সম্মানজনক অবস্থায় দেশবাসীর কাছ থেকে বিদায় নিয়েছে তাও কিন্তু না। হাসির পাত্র হয়ে বিদায় নিয়েছে। এখন এই যে সমন্বয়হীনতা, এটি বিএনপির জন্য হয়তোবা একটি অশনির সংকেত হয়ে দাঁড়াতে পারে। তবে তারা যেহেতু নতুন সরকার গঠন করেছে, তাদের মধ্যে সমন্বয় আসবে, একটু টাইম লাগবে। এটি হচ্ছে কথা। কিন্তু এই যে নিরপেক্ষ তদন্ত, এই তদন্তটাও কিন্তু অত্যন্ত জরুরি। এখন রাজনৈতিক শক্তিদের চাপের মুখে যদি এই তদন্ত পিছিয়ে দেওয়া হয়, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বিএনপির সরকার বর্তমান সময়ে অনেকটাই দুর্বল অবস্থানে রয়েছে। কিন্তু পুলিশকে যদি তারা শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে না পারে, তাদের তাহলে তাদের এই দুর্বল অবস্থানের সুযোগ কিন্তু তৃতীয় কোনো শক্তি যারা মাঠের বাইরে থেকে অপেক্ষা করছে তারা নিতে পারে। সুতরাং সরকার যাই করুক, ভেবেচিন্তে করতে হবে, দেশের জনগণের জন্য কিন্তু করতে হবে। কারণ
এই দেশের জনগণরাই কিন্তু বিপুল পরিমাণে ভোটাধিকার প্রয়োগ করে এই সরকারকে ক্ষমতায় এনেছেন। এখন ন্যায় বিচার কিংবা বিচার ব্যবস্থা এটি যদি এই সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করা ব্যর্থ হয়, তাহলে বিগত দিন আমরা একটি কথা বারবার শুনছিলাম যে আমরা আগেই ভালো ছিলাম। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের থেকে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকারের আমলে আমরা ভালো ছিলাম। এরকম আরেকটি প্রসঙ্গ কিন্তু এখন চলে আসতে পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে আসবে না। এখানে বিষয়টি তৃতীয় শক্তি বলতে আমি যাদেরকে বোঝাচ্ছি, তারা কিন্তু এই বিষয়টি সুযোগ নেবে এবং উস্কে দিতে পারে সাধারণ জনগণকে। এবং আমরা বর্তমান সময়ে যে পরিস্থিতিতে যাচ্ছি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা চলছে, তাতে অর্থনীতিও কিন্তু ঝুঁকির মুখে রয়েছে। এমত অবস্থায় যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়, দেশের অর্থনীতি বিঘ্নিত হয়, তাহলে আমি যেভাবে বললাম যে এই সরকার এখন পর্যন্ত শক্ত অবস্থানে দাঁড়াতে পারেনি, তারা এখনো হিমশিম খাচ্ছে। এবং সেই রাজনৈতিক শক্তিগুলো যেভাবে আরেকটি ৫ই আগস্ট ঘটানোর কথাবার্তা বলছে, মন্তব্য করছে, তাতে এই সরকার কিন্তু বর্তমান সময়ে ব্যাপক ভয়ের মধ্যে বা আতঙ্কের মধ্যে আছে। তাই তাদের মধ্যেও সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। অর্থাৎ তারা চাচ্ছে যেভাবেই হোক তাদের এই সরকার ব্যবস্থাটাকে শক্ত অবস্থানে নিয়ে যেতে, এবং শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার পর তারা হয়তো তাদের প্রকৃত যে সলিড অ্যাকশন রয়েছে সেই সলিড অ্যাকশনে যাবে। তবে এখানে জুলাই আন্দোলন, জুলাই সনদ, গণ অভ্যুত্থান এবং জুলাই আন্দোলনে যারা মুখ্য সারিতে ছিলেন জামাত এবং এনসিপি, তাদের ভূমিকাটা কিন্তু এখানে মুখ্য। তাদেরকে পাশ কাটিয়ে আমার মনে হয় না বর্তমান এই সরকার বা তাদের বিরুদ্ধে গিয়ে বর্তমান এই সরকার কোনোভাবে আসলে এগিয়ে যেতে পারবে। বিশেষ করে সংসদে যতদিন পর্যন্ত না এই বিষয়গুলো সমাধান হবে। এখন প্রথম সংসদীয় অধিবেশন হওয়ার পর, রাষ্ট্রপতি ইস্যু মীমাংসিত হওয়ার পর এবং অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারিকৃত অধ্যাদেশ, দায়মুক্তি থেকে শুরু করে অন্যান্য সকল আইন কানুন এবং সংবিধান সংস্কার, এই সকল বিষয়গুলো যতদিন পর্যন্ত না এই সরকার তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে, ততদিন পর্যন্ত এই সরকার কখনোই সলিড অ্যাকশনে যেতে পারবে না। এটাই হচ্ছে সাবলীল এবং সত্য বচন। সুতরাং আমাদের আসলে এই সবগুলো বিষয় বা এই সবগুলোর উত্তর খুঁজে পেতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, বিশেষ করে সংসদ বসার আগ পর্যন্ত, অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত। কিন্তু সরকারকে সবসময় মাথায় রাখতে হবে, জনগণকে নিয়ে চিন্তা করতে হবে, জনগণকে নিয়ে ভাবতে হবে। রাজনৈতিক দলের ঊর্ধ্বে কিন্তু জনগণ। আমরা নির্বাচনে কিন্তু এই বিষয়টি দেখেছি। যদিও নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ আছে, কিন্তু জামায়াত বা এনসিপি যেভাবে আসলে হাইপ তুলেছিল নির্বাচনে, কিন্তু তারা জনগণের ম্যান্ডেট দেখাতে পারেনি, বরঞ্চ জনগণের ম্যান্ডেট পেয়েছে বিএনপি। সুতরাং জনগণের পক্ষে যদি বিএনপি থাকে, তাহলে বিএনপিকে ৫ই আগস্ট কেন, আরো বড় ধরনের কোনো ট্রাজেডির সম্মুখীন যদি হতে হয়, তাহলে দেশের জনগণ বিএনপির পক্ষে থাকবে, বিএনপির বিপক্ষে যাবে না, অর্থাৎ বর্তমান সরকারের পক্ষে থাকবে। যাই হোক, এখন আসলে দেখতে হবে যে পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে জল কতদূর গড়ায়। আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।